আমরা এখন চলে এসেছি মা ফুল্লরা মায়ের মন্দিরে। বীরভূমের লাভপুরে অবস্থিত এই সতীপীঠ ফুল্লরা। এই লাভপুর ফুল্লরা সতীপীঠ ছিল বশিষ্ঠের পরবর্তী বংশধর অট্টহাসির সাধন ক্ষেত্র। আচ্ছা, একসাথে কি দুটো শিবলিঙ্গ রাখা যায়? না, একসাথে দুটো শিবলিঙ্গ বাড়িতে রাখা যায় না। আচ্ছা, এই মন্দিরে কোনো কিন্তু মূর্তি নেই, বরং সিঁদুর চর্চিত এক বিশাল কচ্ছপাকৃতি শিলাখণ্ডকে দেবী রূপে পুজো করা হয়। রামচন্দ্র যখন দুর্গাপুজো করেছিলেন তখন হনুমান এই দিঘি থেকে 108টি পদ্ম নিয়ে গিয়েছিলেন। সতীপীঠের গড়। সারা ভারতে যত সতীপীঠ আছে, কামাখ্যার পরই হলো বীরভূমের স্থান। কঙ্কালীতলা শক্তিপীঠ। হিন্দু পুরাণ অনুসারে দক্ষযজ্ঞের পর এখানে দেবী পার্বতীর কাক বা কাঁঠাল পড়েছিল। বিভিন্ন সিজনাল ফুল ফুটেছে। এটাকে না আমরা মোরগ ঝুটি বলি, চলতি কথা। জানি না এর কোনো সায়েন্টিফিক নাম আছে কিনা, আমার জানা নেই। যদি কেউ জেনে থাকেন একটু কমেন্ট বক্সে জানাবেন। এই গাছের ডালে অনেকে মানতের জন্য ঢিল বেঁধে যাচ্ছে, তারপর বিভিন্ন সুতো বেঁধে যাচ্ছে। আবার মানত পূরণ হয়ে গেলে সেগুলোকে আবার খুলেও দিয়ে যায়। এই যে আমার জলখাবার এসে গেছে। আমি আজকে নিয়েছি ডিম পাউরুটি ভাজা। আজকাল লুচি টুচি খাইনি। আর আপনাদের প্রত্যেককে সুপ্রভাত জানাচ্ছি। আজকে আমাদের শান্তিনিকেতনের তৃতীয় দিন। এখন জলখাবার খেয়ে স্নান টান আমার হয়ে গেছে। জলখাবার খেয়ে আমরা প্রথমে যাব হলো বোলপুরের ফুল্লরাতে যাব, বীরভূমের ফুল্লরাতে যাব। এটা হচ্ছে লাভপুরে। তারপর ওখান থেকে যাব হলো কঙ্কালীতলা। কঙ্কালীতলা থেকে আবার ব্যাক করবো। এটা হলো আজকে আমাদের প্রোগ্রাম। তা আমি আস্তে আস্তে এটা খেয়ে নিই আবার রেডি হতে হবে। আরেকটা কথা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমরা রয়েছি দেবী হোমস্টেতে। এটা বোলপুরের নবনালন্দা স্কুলের কাছে। তা আমি একটু রিভিউটা দিয়ে দিই হোমস্টের। প্রথম কথা হলো হোমস্টেটা খুবই সুন্দর। আর এখানে যারা স্টাফ রয়েছেন, অমিত, তারপর শুভঙ্কর, রামদা, যারা স্টাফ রয়েছে, এদের ব্যবহার সত্যিই খুব ভালো, খুবই আন্তরিক এরা। আর খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো, মানে খুবই ঘরোয়া খাবার। এই খেয়ে আপনার পেটে শরীর টরীর খারাপ করবে না। এটা হলো একটা ভালো দিক। আরেকটা অন্যদিকে দেখতে গেলে এটা কিন্তু অনেকটা ভেতরে। এখানে আশেপাশে কোনো দোকানপাট কিছুই নেই। হোমস্টে টোটোর উপরেই কিন্তু ভরসা। ট্রান্সপোর্টের একটু অসুবিধা আছে। এটা হলো এর আরেকটা সাইড। এটা আপনারা যখন বুক করবেন তখন একটু ভেবেচিন্তে করবেন। অ্যাজ এ ব্লগার আমার দুটো দিকে কিন্তু বলা উচিত। ভালোটা যেমন বলবো, খারাপটাও তেমন বলবো। এবার সেটা আপনারা বিচার করবেন, আপনারা কি করবেন। ভালোটাও খুব ভালো। এখানে সবকিছু খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। যখন যা চাইছি তখন সেটা দিয়ে যাচ্ছে। এইগুলো হলো এটার ভালো। পরিবেশটাও ভালো, শান্ত নিরিবিলি। আর নেগেটিভ দিকটা তো আপনাদের সাথে শেয়ার করলামই। এটা হলো এর মাইনাস পয়েন্ট। সুতরাং আপনারা সবকিছু ভেবেচিন্তে
বুকিং করুন, আসতে পারেন, খুবই ভালো। এবারে নেগেটিভ পজিটিভটা কোথাও কোথাও পজিটিভটা একটু ভারীর দিকে, আবার কোথাও কোথাও নেগেটিভটা ভারীর দিকে, কিন্তু অ্যাজ পার মাই অপিনিয়ন এটা কিন্তু পজিটিভটা কিন্তু হচ্ছে একটুখানি বেশি, পজিটিভ দিকটা বেশি। আমি বলছি যে হচ্ছে আপনারা এসে এখানে নিরাশ হবেন না, বিশেষ করে একটা গ্রুপ আসলে আরও ভালো হয়। হ্যাঁ, নিজেদের মধ্যে থাকা যায়। এটা কিন্তু খুব কোজি, খুব নিট অ্যান্ড ক্লিন একটা প্লেস। এটা তো আপনাদের আগেই আমি হচ্ছে দিয়েছি। আর আজকে আমাদের মানে হচ্ছে 3rd দিন, তো আমরা যত সম্ভব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা বেরোনোর চেষ্টা করছি। আমাদের হোমস্টেতে প্রথম দিন আমরা গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, তারপর আমরা আমাদের ওপরে ফার্স্ট ফ্লোরে আমাদের পাঠিয়ে দিয়েছিল। এইটা নিয়ে এই যে আমাদের রুমটা আমি দেখিয়ে দিচ্ছি, এইখানে রুমটা খুব সুন্দর, ওই নিচের মতনই, তবে ঘরটা অনেকটা স্পেসিয়াস। এই হলো আমাদের রুম। নিচের রুমগুলোও সুন্দর, আবার ওপরের রুমগুলোও সুন্দর। এই যে এখানে আবার একটা জায়গা রয়েছে, এখানে আমরা মাল টাল সমস্ত কিছু রাখছি। দুপাশে দুটো বড় জানলা আছে, এই টিভি, আর এটার দুটো ঘরের মাঝখানে এই একটা পার্টিশন ডোর আছে। এই যে দেখছেন, এটা একটা পার্টিশন ডোর। এই ডোরটা খুলে দিলে দুটো ঘর আবার একসাথে হয়ে যাচ্ছে। মানে যদি আপনারা দুটো ফ্যামিলি আসেন, তাহলে ওপরের দুটো ঘর নিলে মাঝের দরজাটা খুলে দিলে আপনাদেরই সুবিধা হবে। আর এইখানে একটা বেশ বড় জানলা আছে। এই যে সাথে একটা উপরি পাওনা হিসেবে আছে হলো একটা সুন্দর টেরেস। এই যে ঘর থেকে বেরিয়ে কেয়ারি করা ফুলের বাগান, বিভিন্ন সিজনাল ফুল ফুটেছে। এটাকে না আমরা মোরগ ঝুটি বলি, চলতি কথা, জানি না এর কোনো সায়েন্টিফিক নাম আছে কিনা, আমার জানা নেই। যদি কেউ জেনে থাকেন একটু কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে দেখছেন একটা সুন্দর টেরেস, উপরে দুটো ঘরে থাকলে কিন্তু এই টেরেসটা কিন্তু ইউজ করা যায়। চলেছি বীরভূমেরই আর একটা শক্তিপীঠ, এটা একান্ন শক্তিপীঠের একটি অন্যতম শক্তিপীঠ লাভপুরের উদ্দেশ্যে, বা এটা হচ্ছে ফুল্লরাতলা, লাভপুর ফুল্লরা মায়ের মন্দিরে। একটা সকালবেলা উঠে আমরা টোটো ভাড়া করে নিয়েছি, এই টোটো করেই আমরা সমস্ত কিছু হচ্ছে ঘুরছি। এই যে চারিদিকে একটা বোলপুরের মধ্যে থেকে বোলপুর ছাড়িয়ে চলে এসেছি। এই ফুল্লরাতলার ডিস্টেন্স মানে দূরত্ব হচ্ছে বোলপুর থেকে 28 কিলোমিটার। কঙ্কালীতলার হয়ে তারপরে হচ্ছে এই ফুল্লরাতলায় হচ্ছে আসতে হয়। তা অনেকটাই এসে গেছি। কঙ্কালীতলা বোলপুর থেকে 8 কিলোমিটার, আর ওখান থেকে ফুল্লরা আরো 20 কিলোমিটার।
আমরা এবার চলে এসেছি ফুল্লরা তলায়। এই যে দেবী ফুল্লরা তোরণ, এইগুলো দেবীর তোরণ, মন্দিরে ঢোকার রাস্তা। ওপরে রয়েছে স্বয়ম্ভু শিব, এদিকে বিষ্ণু, আর এদিকে রয়েছে মহেশ্বর। আমরা এখন চলে এসেছি মা ফুল্লরা মায়ের মন্দিরে। আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এই রকম সাজানো ছিল না, এখন দেখুন খুব সুন্দর সাজিয়েছে কিন্তু গেটটাকে। আচ্ছা, আজকে কোনো অনুষ্ঠান আছে সাজিয়েছে এরকম না? এরকম ও মেলা চলছে। আচ্ছা, মেলার জন্যই মেলার জন্যই এরকম সাজিয়েছে। রূপাদিকে এখানে বসতে বলো। যাদের পুজো আছে তারা আগেই যান, আগেই যান, আগেই যান। এসো এসো পুজোর নাম বলে বীরভূমের লাভপুরে অবস্থিত এই সতীপীঠ ফুল্লরা। এই লাভপুর ফুল্লরা সতীপীঠ ছিল বশিষ্ঠের পরবর্তী বংশধর অট্টহাসের সাধন ক্ষেত্র, যার জন্য ফুল্লরা সতীপীঠে আরেক নাম হলো অট্টহাস ফুল্লরা। কেউ কেউ আবার ফুল্লরা অট্টহাসও বলে থাকেন। পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে এখানে সতীর নিচের ওষ্ঠ বা ঠোঁট পড়েছিল, আর দেবীর ভৈরব হলেন বিশ্বেশ্বর। তবে স্থানীয় মানুষদের কাছে এখানকার দেবী অধরেশ্বরী দেবী নামেও পরিচিতা ও পূজিতা হন। এই হলো মায়ের ভৈরব বিশ্বেশ্বর। বিশ্বেশ্বর কোনটা?
মাঝেরটা ওইটা? হ্যাঁ, মাঝের। আর ইনি কি পরে গেলে না, এটা এরকম পাথর দিয়ে তৈরি করা। তৈরি করা আছে, কিন্তু আসল মূর্তি ওইটা। এটা হচ্ছে মায়ের ভৈরব, মাঝেরটা মাঝে, ভৈরব। হ্যাঁ, বিশ্বের ভৈরব হলো মাঝেরটা। এখানে তিনটে দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ রয়েছে, হ্যাঁ, এই দুটো শিব হচ্ছে আপনার প্রতিষ্ঠিত শিব। প্রতিষ্ঠিত শিব। আর ওইটা হচ্ছে মায়ের ভৈরব। আর ওই যে যেটা দেখছেন গাঁদা ফুলের মালা দেওয়া, ওটা হলো প্রতিষ্ঠিত না, ওটা এখানকারই মায়ের বিশ্বেশ্বর। ইনি হলেন স্বয়ংভূ। হ্যাঁ, স্বয়ং মা যেমন স্বয়ং বাবার স্বয়ং। আর এখানে আরো অনেক শিবলিঙ্গ রয়েছে। ওগুলো সব বাড়িতে সব ছিল আর কি, ওগুলো হ্যাঁ। সব মানুষ দিয়ে গিয়েছে। আচ্ছা, মানুষে দিয়ে হ্যাঁ, গেছে। ওগুলো সব বাড়িতে ছিল, যারা পুজো পুজো করতে পারে না আচ্ছা। তারা এসে এখানে মায়ের কাছে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, শ্বেত শিবের অর্থ কি? হ্যাঁ? শ্বেত শিবের, শ্বেত শিবলিঙ্গ। বলে যে সাদা শিব বাড়িতে রাখতে নেই। আচ্ছা আচ্ছা, একসাথে কি দুটো শিবলিঙ্গ রাখা যায়? না, একসাথে দুটো শিব লিঙ্গ বাড়িতে রাখা যায় না। আচ্ছা, একসাথে দুটো গণেশ রাখা যায়? দুটো গণেশ ঠাকুর? হ্যাঁ, গণেশ ঠাকুর তো রাখা যাবে, কিন্তু তো মঙ্গল দেয় বলি। হ্যাঁ, কিন্তু শিব ঠাকুর একসাথে রাখলে কি হয়? এগুলো এগুলো তো সব ধরুন পুরনো ব্যাপার, এগুলো বলে যে সাংসারিক অনেক অমঙ্গল হয়। আচ্ছা। আচমকা কোনো বাধা বিপত্তি এসে যায়। আচ্ছা। এসবগুলো হয়। আচ্ছা, আর এখানে যে শিবলিঙ্গ দেখছেন আর ওখানে নন্দীদেব, এগুলো হলো প্রতিষ্ঠিত। হ্যাঁ, প্রতিষ্ঠিত। আরেকটা জিনিস দেখাচ্ছি, এর মন্দির গাত্রে খুব সুন্দর টেরাকোটার কাজ রয়েছে, দেখতে খুব ভালো লাগছে। তন্ত্রপীঠ বলেছিলাম না, তন্ত্রপীঠের একটা বিশেষত্ব নিশ্চয়ই আপনারা জানেন। তন্ত্রপীঠ হলো একটা পঞ্চমুণ্ডির আসন কিন্তু থাকবেই। সে পঞ্চমুণ্ডির আসনটাই আপনাদের দেখাচ্ছি। এই হলো মায়ের পঞ্চমুণ্ডির আসন। এই যে ভোগ ঘর, এখানে সমস্ত রান্না বান্না হচ্ছে, মায়ের ভোগ যাবে। ফুল্লরা সতীপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুরে অবস্থিত 51টি সতীপীঠের অন্যতম। বীরভূম কথাটার অর্থ হলো বীরদের ভূমি। আর এখানের মাকে বলা হয়, পৌরাণিক বিশ্বাস অনুযায়ী বলা হয় যে এখানে সতীর অধর বা নিচের ঠোঁট পড়েছিল। এই মন্দিরে কোনো কিন্তু মূর্তি নেই, বরং সিঁদুর চর্চিত এক বিশাল কচ্ছপাকৃতি শিলাখণ্ডকে দেবী রূপে পুজো করা হয়। মন্দিরের পেছনেই রয়েছে শ্রী যাদবেশ্বর মহাদেব। এখানে মহাদেবকে পুজো করা হয়। আমি মন্দিরের ভেতরে ঢুকতে পারলাম না, কারণ মন্দিরটি বন্ধ রয়েছে, আমি ভেতরে ঢুকতে পারলাম না, কিন্তু বাইরে থেকে আপনাদের ছবিটা দেখিয়ে দিচ্ছি। এই মহাদেব রয়েছে, আর এই চারপাশে সুন্দর টেরাকোটার কাজ রয়েছে। এই যে মন্দিরের গায়ে খুব সুন্দর টেরাকোটার কাজ রয়েছে। মন্দিরের সামনেই রয়েছে, মায়ের সামনেই রয়েছে একটা বিশাল একটা দিঘি। নাট মন্দিরের পরেই রয়েছে এই দিঘিটা, যার ঘাটটা বাঁধানো। আর এই ঘাটটার নাম হলো ঋষিকেশ ঘাট। এই ঘাটটাকে আবার বলা হয় দেবীদহ বা দলদলি। এর জল কিন্তু কোনোদিন শুকোয় না। এই দেবীদহের জল কিন্তু কোনোদিনই শুকায় না। 66 বিঘা জমি নিয়ে এই মন্দির চত্বর। এই দিঘিতে প্রচুর পরিমাণে পদ্ম ফুল ফোটে। রামচন্দ্র যখন দুর্গাপুজো করেছিলেন,
তখন হনুমান এই দিঘি থেকে 108টি পদ্ম নিয়ে গিয়েছিলেন। প্রতি বছর দুর্গাপুজোর সময় পুকুরের উত্তর পূর্ব দিক থেকে ভেসে আসে এক অদ্ভুত আওয়াজ। তারপরেই হয় মায়ের সন্ধি পুজো। আর পুকুরের ওপাশেই দেখছেন পতাকা উঠছে একটা মন্দিরে, সেটা হলো বজরংবলীর মন্দির। আর ওই যে উনি শুয়ে আছেন দেখুন, আরেকজন ওখানে শুয়ে কিরম আরামসে নিদ্রায় যাচ্ছেন। পিঠটির চুলকে নিলেন, উচ্ছটা ঝুলছে। विशेष भैरवाय महादेवाय नमः। ओम सपरिवाराय सर्वमंगल कामनाय नमः। कुंडलाचंडिकावै नमः। ছোটে একটু টিপ নাও। এখন চলে এসেছি কঙ্কালী মায়ের মন্দিরে। আমি এর আগে বলেছিলাম যে মায়ের মন্দিরে একটু পুজো দেবো, সন্ধ্যারতির সময় পুজোটা দিইনি, শুধু কোপাইয়ের আরতি দেখে চলে গিয়েছিলাম। তা বলে যখন গিয়েছি মায়ের কাছে, সেটা তো পুজোটা তো দিতেই হবে, তাই ডালাটা আমি কিনে নিয়েছি। আমার আরো বন্ধু বান্ধব যারা আছে তারা পুজো দেয় কিনা দেখি, তাদের ডাকতে গেছি। পুজোটা দিয়ে আমরা তারপর খেতে যাব। দেখুন দিনের আলোতে এখানে লোকের মেলা বসে গেছে। ওই পাশে কত ব্যাগ খেলনা সমস্ত সাজিয়ে সবাই পসরা, বিভিন্ন রকমের পসরা সাজিয়ে সব বসেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু আজকে কিন্তু বেশ ভিড় রয়েছে দেখছি। আমরা ফুল্লরা মায়ের মন্দিরে গিয়েছিলাম, তখনও কিন্তু এরকম ভিড়ই দেখেছিলাম। তবে জায়গাটা বেশ ছোট বলে, ওখানে মন্দিরটা একটু ছোট বলে ভিড়টা একটু বেশি। আর এখানে তো চারপাশে দেখতেই পাচ্ছেন ছড়ানো ছিটানো রয়েছে অনেকটা চত্বর, এখানে ভিড়টা অতটা চোখে লাগছে না। সবাই এসছে, যে যার মতো সেলফি তুলতে ব্যস্ত সবাই রয়েছে। সতীপীঠের গড়। সারা ভারতে যত সতীপীঠ আছে, কামাখ্যার পরই হলো বীরভূমের স্থান। কঙ্কালীতলা শক্তিপীঠ। হিন্দু পুরাণ অনুসারে দক্ষযজ্ঞের পর এখানে দেবী পার্বতীর কাক বা কাখাল পড়েছিল। এই শক্তিপীঠের দেবী দেবগর্ভ নামে প্রসিদ্ধ ও ভৈরব রুরু নামে পূজিত হয়। জনশ্রুতি, মায়ের ফটোটি যে বেদির ওপর রাখা আছে তার নিচে 108টি নরমুণ্ড আছে। আর বীরভূমে যে 5টা সতীপীঠ রয়েছে, নলহাটি, কঙ্কালীতলা, ফুল্লরা, বক্রেশ্বর, সাঁইথিয়া এর মধ্যে অন্যতম। বাংলার আর কোনো জেলাতেই এত পীঠের সমাহার কিন্তু দেখা যায় না। এছাড়াও রয়েছে একটি শক্তিপীঠ বা সিদ্ধপীঠ, সেটা হচ্ছে তারাপীঠ, যা প্রাচীনকালে ছিল বশিষ্ঠ মুনির সাধনা স্থল। পরবর্তীকালে সাধক বামদেব এখানে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। বিরাচারী তান্ত্রিকদের সাধনা স্থল হলো বীরভূম। আমরা জানি তন্ত্র সাধনার এক নতুন দিক নির্দেশক তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগীশের জীবন্ত সমাধি আছে মল্লারপুরে, মল্লেশ্বর শিব মন্দির এর ভেতরে। কঙ্কালীতলা মন্দিরের ঠিক পিছনে রয়েছে এর প্রধান আকর্ষণ পবিত্র কুণ্ড। এর জল কোনোদিন শুকিয়ে যায় না। এই কুণ্ডের ঈশান কোণে নিমজ্জিত আছে প্রস্তরীভূত অবস্থায় দেবীর কাঁখাল বা কাঁক। সাধুরা যেগুলিকে দেবীর দেহাংশ হিসেবে চিহ্নিত করেছেন। প্রস্তরখণ্ডগুলো প্রতি 12 বছর অন্তর তোলা হয় এবং তারপর সেগুলিকে পরিমার্জন করে পূজা করা হয়, আবার তা ডুবিয়ে দেওয়া হয়। এই জল পবিত্র বলে এই কুণ্ডে কেউ স্নান করে না বা পা ডুবায় না। কথিত আছে এই কুণ্ডের 3টি সুড়ঙ্গের সাথে বেনারসের মণিকর্ণিকা ঘাটের যোগ আছে। তার মধ্যে একটি সুড়ঙ্গ দিয়ে সারা বছর জল আসে এই কুণ্ডে। তবে মায়ের ইচ্ছা অনুসারে
প্রতি 19-20 বছর অন্তর এই কুণ্ডের জল শুকিয়ে যায়। অন্যদিকে তখন আবার অজ্ঞাত কারণে মণিকর্ণিকা ঘাটও বন্ধ হয়ে যায়। আর এই ঘাটের ডান দিকেই রয়েছে 5 পাতা বিশিষ্ট একটা বিশাল গাছ। এই গাছের ডালে অনেকে মানতের জন্য ঢিল বেঁধে যাচ্ছে, তারপর বিভিন্ন সুতো বেঁধে যাচ্ছে, আবার মানত পূরণ হয়ে গেলে সেগুলোকে আবার খুলেও দিয়ে যায়। তবে সেই ঢিল বা দড়ি যে খুলতে হবে তা না, যে কোনো একটা কিছু খুললেই হবে। ভক্তরা এখানে আসছেন, ধূপধুনো দিয়ে এই পবিত্র কুণ্ডটিকে পূজা করছেন, আরতি করছেন, নমস্কার জানিয়ে তাদের মনস্কামনা কথা বলে যাচ্ছেন। এবার আমাদের একই যাত্রায় 3টে শক্তিপীঠের দর্শন হলো। একটা তারাপীঠ, একটা মা কঙ্কালী মায়ের স্থান, আর আরেকটা হলো দেবী ফুল্লরা। এই 3টে শক্তিপীঠের দর্শন হলো। বীরভূমে কিন্তু আরো 2টো শক্তিপীঠ পড়ে থাকলো, একটা সাঁইথিয়া আর একটা হলো বক্রেশ্বর। এই 2টো কিন্তু আমাদের দেখা নেই, পরের বার দেখবো। আজকে পথ চলতে একটা রেস্টুরেন্ট পেলাম। গেট আপটা দেখে, বাইরের গেট আপটা দেখে খুব ভালো লাগলো, তাই আমরা ওখানে আজকে লাঞ্চ করতে ঢুকে পড়েছি। বেশ বাঙালি খাওয়ারই রেস্টুরেন্ট এটা। তা আজকে আমাদের কি কি দিয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই ভাত, এর মধ্যে ঘি দেওয়া আছে, লেবু, পাঁপড়, শাক ভাজা, বেগুনি, এটা কি আছে, ডাল তো, এটা আলু পোস্ত, শুক্তো, চাটনি, রসগোল্লা, পাঁপড়। আর এর সাথে আমরা নিয়েছি চুনো মাছের ঝাল, সেটা এখনো রেডি হয়নি, সেটা একজন নিলে দুজনে শেয়ার করা যায়। আজকে আমাদের এই শান্তিনিকেতনে আজকে শেষ দিন, কালকে আমরা ফিরে যাব। আপনাদের সামনে অনেক কিছু তুলে ধরলাম, কিন্তু একটা জিনিসই বাদ রয়ে গেল, সেটা হচ্ছে একটুখানি রবীন্দ্রনাথ ঠাকুরকে শান্তিনিকেতনে এসে একটু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ না করলে মনটা যেন মনে হয় ঠিক সবকিছু হয়েও যেন শেষ হলো না। তাই রবীন্দ্রনাথকে স্মরণ করতে গেলে আর কি আছে, তার লেখা কিছু, তার লেখা দিয়েই তাকে আমি শ্রদ্ধাঞ্জলি দেব, আমরা প্রত্যেকেই দিই। তা সেই কারণে একটা টুকরো একটা কবিতা, গীতাঞ্জলি কাব্যের অন্তর্গত একটা কবিতা, ছোট, খুবই ছোট। সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে, নিদ্রিত পুরী পথিক ছিল না পথে, একা চলি গেলে তোমার সোনার রথে, বারেক থামিয়া মোর বাতায়ন পানে, চেয়েছিলে তব করুণ নয়ন পাতে, স্বপন আমার ভরেছিল কোন গন্ধে, ঘরের আঁধার কেঁপেছিল কি আনন্দে, ধুলায় লুটানো নীরব আমার বিনা, বেজে উঠেছিল অনাহত কি আঘাতে, কতবার ভেবেছিল উঠি আলসতে জিয়া পথে বাহিরাই ছুটি, উঠিনু যখন তখন গিয়েছ চলে, দেখা বুঝি আর হলো না তোমার সাথে, সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে। এইটুকুই আমার কবির চরণে আমার সব থেকে বড় শ্রদ্ধাঞ্জলি। আমি মনে করি রবীন্দ্রনাথকে স্মরণ করতে গেলে রবীন্দ্রনাথের লেখার মতো করে আর কিছু ভালো কিছু তাকে শ্রদ্ধা জানানো যায় না। আমাদের তারাপীঠ শান্তিনিকেতনের ট্যুরটা আপনাদের সাথে এতদিন শেয়ার করলাম। তা যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি, যতটুকু আমার জানার মধ্যে রয়েছে, যতটুকু আমরা ফেস করেছি সেখানে দেখাবার চেষ্টা করেছি।
আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি যতদূর পারি তা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি প্রত্যেকের কমেন্টই পড়ি এবং প্রত্যেককেই ইন্ডিভিজুয়ালভাবে আমি এটার উত্তর দিই। আর আরেকটা জিনিস আপনাদের বলে রাখি যে শান্তিনিকেতনে দেখলাম অনেক পরিবর্তনই হয়েছে, যতবার আসছি ততবারই দেখি পরিবর্তন হচ্ছে। এখানে কিন্তু ভীষণ অটোর দৌরাত্ম্য, মানে প্রত্যেকটা অটোর সাথে প্রত্যেকটা দোকানের একটা লিঙ্ক থাকে, তারা নিয়ে যাচ্ছে, মানে ভালো হোক খারাপ হোক সেখানে নিয়ে যাচ্ছে। তবে আমাদের অটো ভাই দাদাটা খুব ভালো ছিল, কিন্তু অনেকের কাছ থেকেই আমি কিন্তু এই রিপোর্টটা পেয়েছি এবং আমাদের সাথেও দু একবার এই জিনিসটা হয়েছে। আর হোমস্টেগুলোর সাথে তো কথা বলা, মানে হোমস্টেগুলোর কথা বলাই বাহুল্য, কারণ এদের সাথে প্রত্যেকটা অটোরই একটা যোগাযোগ থাকে এখানে। আর হোমস্টেগুলো তো প্রত্যেকটাই ভেতরে হয়, যার ফলে কি হয়, অটো বা টোটো যাই বলুন না কেন, অটো না টোটো, ওদের ছাড়া কিন্তু গতি নেই। আর ট্যুরিস্ট দেখলে ওরা এত মানে ডিমান্ড ওদের অত্যাধিক বেশি, সেই জন্য আপনারা একটু দরদাম করে উঠবেন, একটু বুঝে শুনে উঠবেন, চোখ কান খোলা রাখবেন, এটুকুই আপনাদের কাছে আমার বলার।